আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা লসিকা শুরু করব। তার আগে রক্ততঞ্চনের এগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু মনে রাখতে হবে। যে রক্ততঞ্চনে এখানে যে কোন রাসায়নিক উপাদান থাকার কারণে আমাদের রক্ততঞ্চনটা রক্ত প্রবাহে হয় না, সেটা হলো হেপারিন, তাই না? হেপারিন থাকার কারণে রক্ততঞ্চন, রক্ত জমাট বাঁধাটা কোথায় হয় না? হয় না হচ্ছে আমাদের রক্ত সংবহনে, তাই না? রক্ত সংবহনে হেপারিন থাকার জন্যই এটা জমাট বাঁধে না, নইলে তো জমাট বেঁধে যেত। হ্যাঁ, হেপারিন জমাট বাঁধতে দেয় না। এটা প্রথম পাওয়া গেছিল আসলে হেপাটো থেকে, মানে যকৃতে প্রথম পাওয়া গেছিল, এই জন্য এরকম নাম হয়েছে আর কি, হেপারিন। এটা প্রোটিন জাতীয় উপাদান। আচ্ছা, এছাড়া মনে রাখতে হবে যে থম্বোপ্লাস্টিন এটা নিঃসরণ হয় কোথা থেকে? যে 2 নম্বর পয়েন্টে অনুচক্রিকা। ওই যে থম্বস মানে জমাট বাঁধা, থম্বস মানে কি? জমাট বাঁধা। তাহলে থম্বোপ্লাস্টিন মানে এটা একটা প্রোটিন, এই জন্য নাম হচ্ছে থম্বোপ্লাস্টিন। এরা কার সাথে বিক্রিয়া করে সক্রিয় থম্বিনে পরিণত হয়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, ক্যালসিয়াম আয়ন এবং 7 থেকে 10 ফ্যাক্টর এদের সহায়তায় এরা সক্রিয় থম্বিনে পরিণত হয়, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো, লাস্টের দিকে একটা লাইন মনে রাখতে হবে যে লাস্টের প্যারাতে সিরাম কাকে বলে। আচ্ছা, মনে রাখবা, সিরাম আর প্লাজমা এটা কিন্তু এক জিনিস না। সিরাম আর প্লাজমা এটা কিন্তু এক জিনিস না। হ্যাঁ, যে প্লাজমার মধ্যে লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা সব পাওয়া যায় প্লাজমার মধ্যে, তাই না? কিন্তু সিরামের মধ্যে তুমি যে লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা কাউকে পাবে না। হাইড্রোজেন বা নিষ্ক্রিয় প্রথমিন কাউকে পাবে না। কারণ কি? সিরামটা কিভাবে হয়, যে যখন আমাদের কোথাও রক্ত জমাট বেঁধে যায় কাটা জায়গাতে, অনেক সময় পানির মতো তরল উপাদান বের হয়, ওইটাই হলো সিরাম। বুঝতে পারছো? তো এই জন্য সিরামের বাংলা অর্থ পানি তুল্য। সিরামের বাংলা অর্থ পানি তুল্য, মানে পানির মতো। সিরামের বাংলা অর্থ পানি তুল্য। তাহলে সিরাম স্বাভাবিক অবস্থায় আমরা পাবো না, সিরাম স্বাভাবিক অবস্থায় পাবো না। তবে পরীক্ষাগারে যখন ল্যাবরেটরিতে পরীক্ষা করে তখন কিন্তু রক্ত থেকে সিরামকে আলাদা করা যায়। যদি আমি খালি পানীয় অংশটা নিলাম, হ্যাঁ, তাহলে তো আলাদা হয়ে গেল, অন্য কিছুই নিলাম না। ঠিক আছে? এমনি না, আমাদের কেটে যাওয়ার পরে যেটা বের হচ্ছে সেটা পানির মতো, ওইটাই হলো সিরাম। তো এই সিরাম কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে মনে রাখতে হবে। লাস্টে একটা মনে রাখতে হবে, সেটা হলো যে প্লাজমিন, যেটা দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 24 সালে আসছে, যে প্লাজমিন এনজাইম হাইডিন জালককে ধ্বংস করে দেয়। অর্থাৎ আমাদের যে রক্ত জমাট বাঁধা একটা প্রলেপ করে লাস্ট লাইন, ও এটা জাহাঙ্গীরনগর 24 জ্ঞানমূলক কোশ্চেন পাওনি? যেমন কাকে বলে? আচ্ছা, প্লাজমিন এটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 24 সালে, যে প্লাজমিনের বাংলা অর্থ ভেঙে ফেলা। প্লাজমিনের বাংলা অর্থ ভেঙে ফেলা। প্লাজমিনের বাংলা অর্থ ধ্বংস করা বা ভেঙে ফেলা। তো এটা হলো প্লাজমিনটা আমাদের যে রক্ত জালক গুলা শুকিয়ে যায় যখন, তখন দেখবে যে ওই জিনিসটা একসময় চলটা উঠে যায়। এই উঠে যাওয়ার কাজটা কিন্তু আসলে ওই প্লাজমিনই করে, একাই একসময় ওখান থেকে উঠে যায়, ফেটে যায়। হ্যাঁ, এটা প্লাজমিন করে থাকে, এটাকে সরিয়ে দেয়, নাহলে ওখানে নতুন কোষ জন্মাতে সমস্যা হবে। হ্যাঁ, এই তারপরে দেখো, রক্ততঞ্চন কাল কাকে বলে, এটাও জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ। আর রক্ততঞ্চন কাল কত মিনিট? ধাপগুলো কি হচ্ছে? ঠিকই তো বলছো। হ্যাঁ, ধাপগুলো আলোচনা করছি তো। এই রক্ত জমাট বাঁধার কৌশল আলোচনা করা হয়েছে না, হয়নি? ও না, বোঝার কি কি পেয়েছো? পড়ে আসেনি? তাহলে কি হবে না? আমি বলছি রক্ত জমাট বাঁধার কৌশল, এটা কি বোর্ডে আলোচনা করছিলাম? রক্ত জমাট বাঁধার কৌশল আলোচনা করছি। আচ্ছা, তাহলে ওই আলোচনাটাই পরীক্ষায় লিখলে চলবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, রক্ততঞ্চনকাল কাকে বলে, এইটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কোশ্চেন। আর এখানে যে রক্ততঞ্চনকাল কত সময়, এটা মেডিকেল 16 সালে আসছে। রক্ততঞ্চনকাল কত, মানে কত সময় ধরে হয়, মানে আমাদের ধরো কোথাও কেটে গেল না, কেটে যাওয়ার পর তুমি যদি ওষুধ নাও লাগাও, সেটাই বলছি যে তঞ্চনকাল মানে রক্ত জমাট বাঁধার কাল। রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে, মানে ধরো কোথাও কেটে গেছে, তুমি যদি ওষুধ নাও লাগাও, তারপরেও সর্বোচ্চ 4-5 মিনিট রক্ত বের হওয়ার পর
এক পর্যায়ে কি হবে, রক্ত আর বের হবে না, মানে কি রক্ত জমাট বেঁধে গেছে, রক্ত আর বের হচ্ছে না। সময় কারণ কি? স্যার দুইটা বেডে 2/2 রকম আছে, 3 থেকে 8, 4 থেকে 5। দুটো মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে কি হয়, রক্ত জমাট বাঁধার সময়টা, রক্ত যে জমাট বাঁধছে এটা ওই যে ফাইব্রিন জালক টালক তৈরি হতে সময় লাগে 4 থেকে সর্বোচ্চ 5 মিনিট, এটা গড়। তবে 3 থেকে 8 এটা বলা হয়, তবে গড় হলো 4 থেকে 5 মিনিট, মানে অল্প কাটা বেশি কাটার উপর নির্ভর করে। ঠিক আছে, তবে যদি কারো ধমনী কেটে যায় তাহলে কিন্তু রক্ত জমাট বাঁধবে না। শিরা কাটলে 4 থেকে 5 মিনিট তোমার হচ্ছে, পরে একাই তুমি যে ওষুধ নাও দাও, অনেকে মনে করে কি ওষুধ দিলাম বলে রক্ত জমা বেঁধে গেল, না তো মনে হয় রক্ত ফুটতে থাকবে, এটা কিন্তু ভুল ধারণা। তুমি যে ওষুধ নাও দাও 4-5 মিনিট পরে এমনি রক্ত জমাট বেঁধে যাবে, রক্ত আর বের হবে না। এটা কিন্তু রক্ত জমাট বাঁধার কাল বা তঞ্চন কাল, এটা মেডিকেল অ্যাডমিশনে 16 সালে আসছে, সহজ কোশ্চেন। 4 থেকে 5 মিনিট গড়। হ্যাঁ, এখন ধমনী কাটাটা হয় না, ধমনী যদি কেটে যায়, মানে ধমনী কিন্তু ভিতরে থাকে, মনে রাখবা, ধমনী হলো ভিতরে থাকে, শিরা হলো বাইরে থাকে। আমরা বাইরে থেকে যেটা দেখতে পাই না, এগুলো সব শিরা। কারণ কি, যেটা বেশি আমাদের খুবই দরকারি জিনিস সেগুলো আল্লাহ কিন্তু প্রোটেকশনের জন্য ভিতরে রাখছে, শক্ত আবরণ দিয়ে ঘিরে রাখছে। যেমন ব্রেন খুবই আমাদের দরকারি জিনিস, ওই জন্য ওটাকে আল্লাহ শক্ত আবরণ দিয়ে। ধমনী হচ্ছে শিরা, মনে রাখবে, শিরা যেগুলো বাইরে থেকে দেখা যায় সেটা তো ভালো দেখা যায়, দেখতে পাচ্ছ এগুলা? হ্যাঁ হ্যাঁ, ওগুলা দেখি তোমার দেখা যায় না? হ্যাঁ, দেখা যাচ্ছে, এই দেখো তোমার খুব দেখা যাচ্ছে, চলে যাচ্ছে, এই দেখো চুপচাপ, এগুলো হলো শিরা, বেশি দেখা যায় আমার, যেগুলো কি শিরা, বুঝছো? শিরা যেটা দেখা যায় ওগুলো দেখা যায়, তোমার দেখা যায়? তোমাদের দেখা যাচ্ছে শিরা? এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এই যে কোন দিক, ওই যে দেখা যাচ্ছে, তো শোনো, দেখা বলো তো, দেখা যাওয়া ভালো না দেখা না যাওয়া ভালো? দেখা না যাওয়া, না, দেখা যাওয়া ভালো। দেখা না যাওয়া কেন খারাপ জানো? তুমি কোনো কারণবশত যদি তোমার রক্ত নেওয়ার দরকার হয় তাহলে তোমাকে খালি খুঁজাবে, খুঁজে পাবে না, শিরা খুঁজে পাবে না তো। আর ডাক্তাররা খুঁজে যখন পাবে না তখন বেশি মাতব্বরি করে এলোপাথের জায়গায় খালি সুই ফুটাবে ফুটাবে ফুটাবে, হচ্ছে না, খুঁজে পাবে না। যে অভিজ্ঞ ডাক্তাররা বুঝে ফেলে স্যার, একবারে দেখা না গেলে অভিজ্ঞ ডাক্তারও বুঝতে পারবে না, একবারে যদি দেখা যায় ওরা এরকম বাড়িটারি মারে, হাতটা দেয়, বাড়ি 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 একটু ইয়ে হয়। একবারে দেখা না গেলে ওই যে একটা রুগীর বলে এক ডাক্তার, মানে নার্স 6 বার সুই ফুটাইছে কিন্তু খুঁজে পাইনি, বুঝছো? তো দেখা না গেলে তো সমস্যা, ব্লাড দিতে এরকম। হ্যাঁ ব্লাড দিতে, তো তাহলে তুমি যে ওটা বলছো যে দেখা না দেওয়া ভালো, আরে দেখা না দিতে গেলে কোনো সমস্যা, বিপদে পড়ে যাবে, দেখা গেল কাটে যায়, কাটতে দেওয়া ভিন্ন কথা, কিন্তু তোমার রক্ত তো দেয়া লাগতে পারে, রক্ত পরীক্ষা করা লাগতে পারে, তাই না? যে ঠিক কিনা, যে এই জন্য এখন কিছু পরীক্ষা সোজা, কিন্তু এই সব পরীক্ষা একটু কষ্ট, ভয় লাগে, একটু হলেও ভয় লাগে। ধরো তোমার যখন রক্ত পরীক্ষা করবে বলবে, তোমার একটু হলেও ভয় লাগে, লাগবে না? লাগে না, একবারই যে লাগে না তারা, তাও তো তোমার মনে হবে সুইটা ফুটাবে, একটু তো ব্যথা, একটু মনের মধ্যে একটু ইয়ে হবে, কিন্তু তোমার হচ্ছে যে অন্য পরীক্ষাতে তো কষ্ট নাই, প্রসব পরীক্ষা এইগুলো তো সমস্যা না, তাই না? তো প্রসব পরীক্ষাতেও রিপোর্ট না আসা পর্যন্ত এমনি আরো বেশি কি হয় না, যে ওই আমার একটা কলিগ বলে প্রসব পরীক্ষা করতে দিছে, তো প্রসব পরীক্ষা করতে দিছে, তো এখন অনেক ছোটকালে দিছে, এখন বড় হয়ে প্রসব পরীক্ষা দিতে হয়। তো এখন ওই জানে যে প্রসব পরীক্ষা করতে হবে, ওই কারণে পানি টানি বেশি খাইছে আর প্রসব করেনি, অনেকক্ষণ ধরে আটকে রাখছে, পরীক্ষা করতে হবে তখন তো প্রসব করতে হবে, অনেক আটকা টাটকা রাখছে রাখে থেকে, তখন তারা নার্স দিছে যে জানে যে এবার ও তাদের বেনে দৌড় বাথরুমে, মানে খুব জোরে যাবে জোরে যাবে, চাইবে যে মনে করো যে খুব জোরে আটকে রাখছিল, চাইবে যে মনে করো যে ধরেছে টেস্ট টিউব, প্রথমে ধরলে কি আর হয়, ফোর্সের ঠেলায় সব বের হয়ে চলে গেছে, ফোর্সের ঠেলায় সব ড্রপ খায় বের হয়েছে, দিয়ে মনে করো যেটুকু পোষা আনতে বলছে এই সামান্য একটুখানি আছে, তখন পরে হাই হাই এটা কি বললাম, মানে ওই ফোর্সে
বের হয়ে গেছে টক খায়, বুঝছো? এখন তুলে নেওয়ার তো আর সুযোগ নাই। এখন চিন্তা করতে সত্যিকার কাহিনী। এখন ওই বলছে যে ওই তখন বলছে যে এখন ওই তখন খুব লজ্জায় লজ্জায় পড়ে গেছে। খাটনিটা তো বিফলে গেল। এখন কষ্ট করে এখন কি করবে? তো বলছে যে ওই তখন বলছে আমি তো তখন খুব বিপদে পড়ে গেছি, আমি তখন বাথরুমে বসে চিন্তা করছি আমি কি করবো। মানে আমি তো মানে গেলে তখন তো বলবে যে কই আপনার ওটা কই, বলবে না? কি করবে? তখন লজ্জার খাতিরে চিন্তা করছে একটুখানি আছে আর একটু পানি মিশে সমান করে দিই। তখন চিন্তা করছে আমার এই তো লস হবে, মানে পরীক্ষা যদি করে তাহলে তো এরও কথা রেজাল্ট আসবে না। এই তো মানে রেজাল্টে তখন তো বলবে যে আপনার ক্যান্সার হয়ে গেছে, আপনার বাদ দিয়ে দেবে, তাই না? তো তখন ওই বিবাদে পড়ে গেছে, চিন্তা করছি কি করি। তখন চিন্তা না থাক, টাকা দিয়ে যেহেতু পরীক্ষা করছি তাহলে এক কাজ করি যে আমি পরে আবার প্রস্রাব চাপবে যখন তখন আর কি এবার বুদ্ধি করে প্রস্রাবটা নেব, এইভাবে আর কি প্রথমেই ধরবো না। পরে গিসে যায় বলছে যে ওটা যখন নিয়ে আসছে তো কই নিয়ে আসেননি, তো বলছে আমার প্রস্রাব চাপেনি তো। তা আপনি যে তাড়াতাড়ি গেলেন, না না চাপেনি চাপেনি কি বলবেন। তখন বলছে আচ্ছা আপনি এক কাজ করেন, এখানে বসে থেকে 2-4 গ্লাস পানি খাই নেন, তাহলে কিছু বলে প্রস্রাব হবে। তারপর বলে 4 ঘন্টা পরে প্রস্রাব চাপছে। হ্যাঁ, তো তাহলে মনে রাখবা যেটা দেখা যায় সেটা শিরা, যেটা দেখা যায় না সেটা হলো ধমনী। বুঝতে পারছো? ধমনী ভিতরে আনলে ওই কারণে রাখছে, সাধারণত বাইরের দিকে তো কেটে কুটে যাওয়ার একটা সম্ভাবনা, তাই না? তো ভিতরের দিকে তো কাটবে না, সাধারণত কাটবে না। আর যদি কাটে তাহলে মনে করো তোমাকে মারা যেতে হবে, কারণ ধমনী কাটলে তোমার ওটা একা একা তোমার ইয়ে হবে না, ওটা জমাট বাঁধবেই না। হ্যাঁ, ওই সময় যদি ডাক্তার টাক্তার থাকে তোমাকে ওই জন্য অনেকে চাপে ধরে না, ধরো কারো গুলি লাগলে বা চাকু দিয়ে চাপে ধরে রাখতে হয়, কারণ ধমনীতে সব যেন বের না হয়, মানে রক্ত 3/1 ভাগ রক্ত যদি তোমার বের হয়ে যায়, 3/3 মধ্যে 1 ভাগের বেশি যদি রক্ত তোমার বের হয়ে যায় তাহলে তুমি বাঁচবে না, বুঝছো? তো ওই পরিমাণ পর্যন্ত তোমাকে রাখতে হবে। একটা মানুষের ধরো পার পুরা কেটে গেল, সে কিন্তু কোনোদিনও মরবে না, মরে শুধুমাত্র রক্ত বের হয়ে যাওয়ার কারণে, বুঝতে পারছো? তাছাড়া কিন্তু মরার কোনো কারণ নাই। এইগুলো অঙ্গের, এই সমস্ত অঙ্গের সাথে আমাদের তো ব্রেনের বা আমাদের হার্টের লাংসের কোনো সমস্যা, কোনো যোগাযোগই নাই, বুঝতে পারছো? এইগুলো ব্যাপার, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে এইটা মনে রাখবা, রক্ত তঞ্চন কাল। আরেকটা বিষয় মনে রাখতে হবে, হিমোফিলিয়া কি। ব্রেনের সাথেও নাই সম্পর্ক? না, কি সম্পর্ক? নড়াচড়া করে কেমন? না না, ওইটা বলা হচ্ছে না। কেটে ধরো আলাদা হয়ে গেল, এটাতে তার মরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এর সাথে ব্রেনের কোনো সম্পর্ক নাই এটা, হ্যাঁ। কিন্তু ব্রেনের সম্পর্ক তো যখন কেটে ফেলা হয়নি, কেটে যায়নি, তখন তো সম্পর্ক আছে, বুঝতে পারছো? নাহলে নড়াচড়া করবো কি করে, মানে কেটে ফেলার পর। আচ্ছা, হিমোফিলিয়া, হিমোফিলিয়া কাকে বলে মনে রাখবা। হিম মানে রক্ত, ফিলিয়া মানে ফিলিক, মানে রক্তের প্রতি কোনো আকর্ষণ না থাকা, রক্ত বের হচ্ছে তো হয়ে যাচ্ছে, এই ঘটনাকে হিমোফিলিয়া বলে। একবারে এই বলকর অক্ষর প্রথম দিকে রক্ততঞ্চন ফ্যাক্টর অনুপস্থিতিতে কিংবা স্বল্প মাত্রায় উপস্থিতির কারণে রক্ততঞ্চন প্রক্রিয়া ব্যাহত হয়, যেমন ফ্যাক্টর 7 আর 9 এর অভাবে বা ত্রুটির জন্য যে কোনো ক্ষত হতে প্রচুর রক্ত ক্ষরণ হয়, এটাই হলো হিমোফিলিয়া। এটা মনে রাখতে হবে। হিমোফিলিয়া মানে হিম মানে রক্ত, ফিলিয়া মানে ফিলিক, মানে রক্তের প্রতি কোনো আকর্ষণ না থাকা, এটাই হলো হিমোফিলিয়া। তোমাদের অনেকজনই আজকে আসেনি দেখছি, তাই না? ক্যাপ্টেন একটু কি জানাচ্ছে কি জানাচ্ছে না একটু খেয়াল করো। আচ্ছা, এবার দেখো, এখান থেকে একটা কোশ্চেন আসছিল বোর্ড পরীক্ষায়, এটা বোর্ড না এই অ্যাডমিশনের কোশ্চেনগুলো কি দাগাইছিলাম এখানে যেগুলো আসছিল, দাগানো হয়নি, তাহলে একটু দাগাই নাও। যে যেমন এখানে একটা কোশ্চেন ছিল, প্লাজমার কোন উপাদান রক্তক্ষরণ বন্ধে সহায়তা করে? ফাইব্রিনোজেন, মেডিকেল 23 সাল। প্লাজমার কোন উপাদান, এটা সরাসরি লিখে নাও, ফাইব্রিনোজেন তো আছেই, এই দেখো 3 নম্বর পয়েন্টে আছে, 3 নম্বর পয়েন্টে, 3 নম্বর পয়েন্টেও লিখতে পারো, আবার আলাদা করে লিখতে পারো। প্লাজমার কোন উপাদান রক্তক্ষরণ বন্ধে সহায়তা করে? ফাইব্রিনোজেন, মেডিকেল 23 সাল লিখছো।
আচ্ছা, তাহলে এবার দেখো এরপরে হচ্ছে আরেকটা আসছে হেপারিন কি। বরিশাল বোর্ড 19 সাল কয়ের জন্য আসছিল? হেপারিন কাকে বলে? এটা বরিশাল বোর্ড 19 সাল কয়ের জন্য আসছিল? লিখে পেলো এখানে ইয়ে করে সংক্ষেপে। তারপর দেখো আরেকটা আসছে মানব দেহের কোন অঙ্গ ফাইব্রিনোজেন তৈরি করে? মানব দেহের কোন কি অঙ্গ বললেন হেপাটাইটিস কোশ্চেন? হেপারিন কাকে বলে? স্যার এগুলো কি বই আছে না এমনি আপনি বলে দিচ্ছেন? ও হেপারিন বই আছে, কিন্তু হেপারিন ওই যে যেমন দেখো 1 নম্বর পয়েন্টে হেপারিন আছে না 3য় নম্বর লাইনে, কিন্তু ধরো কোশ্চিন আকারে নাই, ওই কারণে লিখে নিতে পারো। কোশ্চিন আকারে যেহেতু নাই তো তাই লিখে নিলে সুবিধা হবে এই। আচ্ছা, এরপরে দেখো মানবদেহের কোন অঙ্গ ফাইব্রিনোজেন তৈরি করে? এটাও লিখে নাও, সরাসরি তো কোশ্চিন আকারে নাই, তাই না? মানবদেহের কোন অঙ্গ ফাইব্রিনোজেন তৈরি করে? মেডিকেল 19 সাল। ও যকৃৎ। মানবদেহের কোন অঙ্গ ফাইব্রিনোজেন তৈরি করে? উত্তর হলো যকৃৎ তৈরি করে। কিন্তু এটাই আবার রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে ফাইব্রিনোজেন কাজ করে, তাই না? আচ্ছা, এবার দেখো এরপরে আরেকটা কোশ্চিন যে রক্ত তঞ্চনের তাৎপর্য ক্ষয়ের জন্য পড়বা, রক্ত জমাট বাঁধার তাৎপর্য ক্ষয়ের জন্য পড়বা। তাহলে রক্ত জমাট না বাঁধলে তো বানাই লেখা যায়, রক্ত জমাট যদি না বাঁধতো তাহলে তো আমরা মারা যেতাম, তাই কি না? তো রক্ত জমাট বাঁধে বলেই তো আমরা বেঁচে আছি। যে কোনো প্রাণীর ক্ষেত্রেই রক্তপাত যদি হতেই থাকে তাহলে আমাদের রক্তের মধ্যে বিভিন্ন পুষ্টি হরমোন সবকিছু বের হয়ে যাবে, তখন কোষগুলো মারা যাবে, তখন আমরাও মারা যাবো। এটা বানায় লিখতে পারবো, সমস্যা নেই। এরপরে রক্তনালীর ভিতরে রক্ত সাধারণত জমাট বাঁধে না কেন? কুমিল্লা বোর্ড 21 সাল ক্ষয়ের জন্য আসছিল। রক্তনালীর ভিতরে সাধারণত রক্ত জমাট বাঁধে না কেন বা রক্ত তঞ্চন হয় না কেন? কুমিল্লা বোর্ড 21 সাল ক্ষয়ের জন্য। তাহলে এটা বলবা কিভাবে যে রক্তনালীর ভিতরের দিকের যে প্রাচীর, অর্থাৎ ধরো এটা যদি রক্তনালী হয় তো ভিতরের দিকের প্রাচীর খুব পিচ্ছিল হয়, মানে খড়খড়ে না, যেমন বাধা মানে যেমন ধরো সিলিয়া এরকম কিচ্ছু নাই, একবারে পিচ্ছিল হয়। তো যদি পিচ্ছিল হয় তাহলে এই রক্তকণিকা যখন গড়ায় চলবে, পিছলা তো বাড়ি টাড়ি খাবে না, সমানে চলতে থাকবে, তাই না? তো এটা একটা কারণ। যে আরেকটা কারণ কি বলবা, যে যেহেতু হেপারিন থাকে, হেপারিন হলো রক্তগুলোকে জমাট বাঁধতে দেয় না। আর আরেকটা কারণ বলতে পারো রক্ত সবসময় খুব দ্রুত বেগে প্রবাহিত হতে থাকে, দাঁড়ানোর সুযোগ পায় না, তো এটাও একটা কারণ রক্ত জমাট না বাঁধার। এই কয়েকটা বলবা আর কি। হেপারিনের মধ্যে এই ক্ষমতা আছে যে তারা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট করে, মানে অ্যান্টিকোয়াগুলেন্ট মানে কি? অ্যান্টি মানে তো বিরুদ্ধে, তাই না? দেখো অ্যান্টি মানে হচ্ছে অ্যান্টি মানে হলো বিরুদ্ধে, অ্যান্টি মানে হলো বিরুদ্ধে। তারপরে দেখো কোয়াগুল মানে ল্যাটিন শব্দ, এটা মানে হলো জমাট বাঁধা। তারপরে আছে হলো কোয়াগুলেন্ট, অ্যান্ট আছে না, অ্যান্ট মানে যে কাজ করে, অর্থাৎ রক্ত জমাট বাঁধার বিরুদ্ধে যে কাজ করে সেটা হলো অ্যান্টিকোয়াগুলেন্ট। রক্ত জমাট বাঁধার বিরুদ্ধে যে কাজ করে সেটাই হলো অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টি মানে অ্যান্ট না, অ্যান্টি মানে হলো বিরুদ্ধে, আর শেষে যে অ্যান্ট আছে না এটা মানে হলো যে কাজ করে। শেষে যে অ্যান্ট আছে এটা মানে কি? যে কাজ করে। শেষে যে অ্যান্ট আছে তার মানে কি? যে কাজ করে। দেখতে পাচ্ছ? আচ্ছা, এই রক্তনালীর ভিতরে রক্ত হয় না কেন? লাস্টের দিকে একটা শব্দ আছে, দেখো যে বেসোফিল ও যোজক টিস্যুর মাস্ট কোষ। হ্যাঁ, তো মাস্ট কোষটা কি? মাস্টের বাংলা অর্থ মোটা কোষ। মাস্টের বাংলা অর্থ হলো মোটা কোষ। এরাও কিন্তু টিস্যু থেকে রক্তে চলে আসে। হ্যাঁ, এরা টিস্যুতে থাকে কিন্তু মাঝে মধ্যে রক্তে চলে আসে, যখন হচ্ছে
এরকম হয় যে তোমার ওই যে আহ, আমরা যদি অ্যালার্জিক জাতীয় খাবার খাইটাই, এগুলোকে দমন করার জন্য অনেক সময় এরা বা জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এরা হলো বের হয়ে আসে, টিস্যু থেকে রক্তে চলে আসে। এদেরকে বলে মাস্ট। মাস্ট মানে কি, বড় কোষ, বড় বড় কোষ, এরা বেশ বড়, এদেরকে বলে মাস্ট কোষ। হ্যাঁ, এই। আচ্ছা, তারপরে দেখো পার্থক্য প্লাজমা আর সিরাম, এটা কিন্তু আসছিল যে পার্থক্যের মধ্যে থেকে কোশ্চিন। যদিও এখানে দিনাজপুর 23 সাল কয়ের জন্য আসছে সিরাম কাকে বলে, এটা হলো দিনাজপুর 23 সাল কয়ের জন্য সিরাম কাকে বলে। আর আরেকটা কোশ্চেন আসছে সিরামের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি, এটা আসছে হলো ডেন্টাল 3 সাল আর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 23 সাল। সিরামের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি, মানে তার মানে কি সিরামের সকল বৈশিষ্ট্য তোমার মনে রাখা লাগবে, সিরামের সকল বৈশিষ্ট্য মনে রাখতে হবে। এই পার্থক্যটাও সৃজনশীল হিসেবে পড়ে রাখা ভালো, কমপক্ষে 6টা। না, সব 8টা। আচ্ছা, 5 নম্বর পয়েন্টটা তোমাদের অজানা হতে পারে। 5 নম্বরটা সেরোটোনিন। সেরোটোনিন হলো প্লাজমা রক্তরাশি কম থাকে, আর সিরামে সেরোটোনিনটা বেশি পাওয়া যায়। সেরোটোনিনের বাংলা অর্থ কি আসলে বলো তো, অনুমান করে। সেরোটোনিন কথাটা হচ্ছে সিরাম যোগ টনিন থেকে। সিরাম সিরাম যোগ টনিন, সিরাম যোগ টনিন। তার মানে হলো সিরাম মানে রক্তের যে তরল অংশ, যে পানির মতো, পানি তুল্য, তাই না, পানি তুল্য বা তরল অংশ, তরল অংশ। এখন এর মধ্যে কেন সেরোটোনিন থাকে, তরল অংশের মধ্যে টনিনটা কি? টনিনটা বলতে বোঝায় সংকোচন, যে রক্তনালীগুলোকে সংকোচন করতে সাহায্য করে। সংকোচন, যে রক্তনালীগুলোকে যেখানে কেটে গেছে, সেই কেটে যাওয়া রক্তনালীগুলো সংকোচন করে। কেন সংকোচন যদি করে, তাহলে তো রক্ত ওখান থেকে বের হবে না বেশি একটা, তাই না। ধরো এখানে কেটে গেছে, মনে করো যে রক্তনালী, এটা ধরো চিকন একটা রক্তনালী, ধরো কি হয়েছে, এইখানে ধরো কেটে গেছে, তাহলে রক্ত দিক দিয়ে বের হচ্ছে, তাই না। এর আশপাশটা কি করে, এরকম সংকুচিত করে দেয়, এরকম কি করে দেয়, সংকুচিত করে দেয়। তো সংকুচিত করে দেয়, তাহলে রক্ত কি আর বের হতে পারবে? তাহলে এইটা দেখা যায় এই সিরামের মধ্যে সেরোটোনিনটাও পাওয়া যায়, যারা এই কাজটা করে। এছাড়া অন্য শব্দগুলো সব বুঝবা নাকি? আচ্ছা, এবার দেখো যে এখান থেকে আরো দুটো কোশ্চেন আসছে, সেটা একটু বলি। এখান থেকে আর নেই, লসিকা থেকে আসছে। লসিকা থেকে আসছে রাজশাহী বোর্ড 21 সাল কয়ের জন্য, যশোর বোর্ড 21 সাল কয়ের জন্য। লসিকা কাকে বলে? লসিকার সংজ্ঞাটা তো খুবই সহজ, টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল পদার্থকে বলা হয় লসিকা। লসিকার বাংলা অর্থ কি? লসিকার বাংলা অর্থ কিন্তু স্বচ্ছ জল বা স্বচ্ছ পানি। লসিকার বাংলা অর্থ স্বচ্ছ জল বা স্বচ্ছ পানি। রক্তের তুলনায় তো স্বচ্ছ, এই জন্য, যদিও লসিকা হালকা হলদে রঙের হয়, হ্যাঁ, কিন্তু রক্তের তুলনায় তো লসিকাটা স্বচ্ছই। এই জন্য লসিকা এটা হলো একটা সংস্কৃত ভাষা। লসিকা একটা সংস্কৃত ভাষা, এর বাংলা অর্থ হলো স্বচ্ছ জল, স্বচ্ছ জল। লসিকার বাংলা অর্থ কি? স্বচ্ছ জল, তো বা স্বচ্ছ পানি, ঠিক আছে। তো এখন লসিকাটা আসলে কেন দরকার বা কেন হয়, এটা একটু ভালো করে বোঝার আছে। হ্যাঁ, খেয়াল করো, মনোযোগ দিয়ে বুঝো এবং ছবি এঁকে নিয়ে বুঝো, তাহলে ভালো বুঝো। যে কোনো একটা অর্গানের মধ্যে, সেটা যকৃৎ হোক বা মাংসপেশি হোক বা হাড় অবধি যাই হোক, তো যে কোনো অর্গানের মধ্যে যখন ধমনী ঢুকে যাবে, ধরো একটা ধমনী ঢুকছে, যখনই ধমনী ঢুকবে, ধমনী ধরো ঢুকলে কিন্তু সে কি হয়ে যায়, সে কিন্তু যখন চিকন কৌশিক নালিকায় পরিণত হয়, তাই না। কৌশিক নালিকা পরিণত হয়, এবং অপর দিক থেকে যখন সে বের হয়, তখন তো আমরা জানি সেটা শিরায় পরিণত হয়। এখন
লসিকার দরকারটা কেন, লসিকা এবং লসিকা নালীর দরকার কেন? এটা ধরো সেই শিরা বড় করে, তো এদিক দিয়ে তো অক্সিজেন যুক্ত রক্ত ঢুকছে, এদিক দিয়ে ধরো অক্সিজেন যুক্ত রক্ত ঢুকছে, এটা ধমনী, এটা ধমনী, আর এটা হলো শিরা, এটা হলো শিরা। যখন তুমি ভালো করে বুঝবে তখন কিন্তু তোমার মুখস্থ করতে হবে না, তখন সারা জীবন তোমার মনে থাকবে। এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করো, হ্যাঁ, যাতে লসিকা নিয়ে কোনো টেনশন না থাকে, যে যেন তুমি অন্যদেরকে বোঝাতে পারো। দেখো এখন কোনো একটা অর্গানের মধ্যে ধমনী ঢুকলো, উদ্দেশ্য হলো যে অক্সিজেন গুলো এবং পুষ্টিগুলো দেয়া, এবং যখন বের হয়ে আসে তখন সে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গুলো কালেকশন করে নিয়ে বের হয়। এখন হয় কি জানো, যে এই নালীগুলো খুব চিকন হওয়ার কারণে, এটা তো মোটা নালী আর এরা তো চিকন, এদেরকে কৌশিক নালীটা কেন বলে? কৌশিক মানে কি বলো তো? কৌশিকের বাংলা অর্থ কি? আচ্ছা বলতে পারো কৌশিকের বাংলা অর্থ কি? কৌশিক তো একটা বাংলা কথা, আরেকটা বাংলা কি কৌশিকের? পারা যাবে সালমান? পারা যাবে? কৌশিকের বাংলা অর্থ কেশ। কেশকে কৌশিক বলা হয়। কেশ মানে চুল, কেশ বা কৌশিক, চুল, বুঝছো? চুলের মতো চিকন, এখানে রক্ত জলক থাকে, চুলের মতো চিকন থাকে, এই জন্য এর নাম হলো, হ্যাঁ হ্যাঁ, মাথায় মাথায় মাথার উপরে আছে, তাও বলতে পারছো, মাথার উপরে আছে না? কার মাথায় চুল নাই বলো? তাই না? তাও পারলা না, মাথার উপরে চুল আছে তাও পারলা না। এটা হলো কৌশিক, মানে আসলে যে কেশ মানে চুল, চুলের মতো চিকন। এবার একটু খেয়াল করো, এখন মোটা নালী থেকে যদি চিকন নালীতে যায় রক্ত, তাহলে চিকন নালীতে অনেক প্রেশার হবে কিনা? প্রেশার হবে না? অনেক চিকনটার মধ্যে ঢুকলে প্রেশার হবে, তো প্রেশারের ঠেলায় কৌশিকজালিকা প্রাচীরের আশপাশে সূক্ষ্ম ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে প্রেশারের ঠেলায় রক্তের কিছু উপাদান ওই প্রেশারের কারণে কি হবে, এইভাবে করে বের হয়ে যাবে, বের হয়ে এরকম এখানে যে অর্গানের মধ্যে গেছে না, সেই অর্গানের মধ্যে বের হয়ে এরকম জমা হবে, বের হয়ে এরকম জমা, যতবার যাবে ততবারই বের হবে, বের হয়ে হয়ে এখানে জমা হতে শুরু করবে। ঠিক আছে? এখন কথা হলো যে যদি এইভাবে কোনো অর্গানের মধ্যে বারবার রক্ত যাওয়ার সময় এরকম যে রক্তের উপাদানগুলা, ছোট ছোট উপাদানগুলা, যেমন লোহিত কণিকা কিন্তু বের হতে পারে না, এবং অনুচক্রিকার সাইজ গোল হওয়ার কারণে ওইও বের হতে পারে না। শ্বেত কণিকা ও কিন্তু ফ্যাগোসাইটোসিস চালাতে পারে, এবং হলো একা একা যেমন তেমন হইতে পারে, ওই জন্য শ্বেত কণিকা বের হয়ে আসতে পারে। লোহিত কণিকা গোল, অনুচক্রিকা গোল, এই গোল জিনিস, গোল শেপ বের হতে পারে। বুঝতে পারছো? তাহলে কি বের হতে পারে? শ্বেত কণিকা, কিছু শ্বেত কণিকা বের হয়ে আসে, আর ছোট ছোট প্রোটিন, গ্লুকোজ, বিভিন্ন ধরনের স্নেহ কণা, তারপরে বিভিন্ন লবণের আয়ন, এইসব বের হয়ে চলে আসে রক্তের ভিতরে। যখন বের হয়ে চলে আসে তখন এর মধ্যে লোহিত কণিকা তো নাই, তাহলে এটা কি পানির মতো লাগবে না দেখতে? পানির মতো লাগবে, তাই এই পানির নাম দিয়েছে কি? লসিকা বা স্বচ্ছ পানি। আচ্ছা এখন কথা হলো, লসিকার নালীর উৎপত্তি কেন? লসিকার নালীর দরকারটা কি? বুঝছো? লসিকার নালীর দরকার হলো যে যখন লসিকাগুলো এই টিস্যুতে জমা হতে থাকে, টিস্যুকে সিক্ত রাখছে, ঠিক আছে, কিন্তু যদি বারবার লসিকা এখানে বের হতেই থাকে, তাহলে কি এই টিস্যু ফুলে উঠবে না পানির ঠেলায়? তাই না? ফুলে উঠবে তো পানির ঠেলায়, তাহলে এগুলোকে বের করতে হবে। সেই জন্য আল্লাহ কি করছে, দয়া করে এখানে একটা অতিরিক্ত নালী আল্লাহ দিয়ে রাখছে। এই যে অতিরিক্ত নালী দিয়ে রাখছে, এরা কিন্তু অসংখ্য শাখা প্রশাখা যুক্ত। হ্যাঁ, আমি তো শাখা দেখালাম না, এমনি সরাসরি দেখালাম। অতিরিক্ত নালী, এই নালীগুলোতে আবার অনেকগুলা লসিকা নোট বা পর্ব থাকে, এইটা তোমার হচ্ছে এখন এখানে আল্লাহ কি করলো, একটা অতিরিক্ত নালী দিয়েছে। কেন দিয়েছে? এই নালীতে ব্যাপক পোটের মাধ্যমে এই জলগুলো সব ঢুকে যাবে। ঠিক আছে? ঢুকে যাবে, যখন ঢুকে যাওয়ার পর কি হবে, এর মধ্যে কিন্তু অসংখ্য নোট আছে, ওই যে লসিকা পর্ব বা শিরার সাথে যুক্ত নাকি? হ্যাঁ, শিরার সাথে অত আমি বলতেছি। এই যে এর মধ্যে ঢোকার পরে এখানে যে লসিকা নোট বা লসিকা পর্ব আছে,
এই পর্বগুলো স্বয়ংক্রিয়ভাবে কিন্তু সংকোচন প্রসারণ করতে পারে, সংকোচন প্রসারণ করে, আর তখন এই লসিকাগুলা এর মধ্যে হয়ে 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 শিরাতে চলে আসে। শিরাতে পুনরুদ্ধার না করলে রক্ত তো তোমার অনেক পুষ্টি হারায় ফেলবে না। কারণ যখন যখন কৌশিক নালিকায় রক্ত আসলো তখন তো রক্তের অনেক পুষ্টি উপাদান বাইরে বের হয়ে গেছে। তাহলে এই বাইরে যদি বের হতেই থাকে তাহলে রক্ত তো অনেক পুষ্টি হারায় ফেলবে না, রক্ত অনেক পুষ্টি হারায় ফেলবে না। তাহলে ওগুলোকে পুনরুদ্ধার করতে হবে, তো ওগুলোকে পুনরুদ্ধার করতে হবে না। পুনরুদ্ধার করার জন্য এই অতিরিক্ত একটা নালী আল্লাহ দেয়, যে নালীকে বলা হয় লসিকা নালী। তাই বলা হচ্ছে লসিকা নালীর মধ্যে যে পানির মতো তরল উপাদান থাকে সেটাই আসলে লসিকা। এর মধ্যে কিন্তু এই পানির মতো তরল উপাদানগুলো এর মধ্যে দিয়ে দিয়ে আবার শিরাতে চলে আসে, মূল রক্ত সংবহনে ফিরে আসে। কিন্তু এখন কথা হলো আল্লাহ এইভাবে কেন তৈরি করলো, যে ছিদ্র কেন দিল? ছিদ্র না দিলেও তো হতো, তাহলে তো আর বাইরে বের হতো। এই ছিদ্র দেওয়ারও একটা উপকারিতা আছে, কারণ সকল কোষের পাশ দিয়ে কোষিক চালিকা বা কোষিক নালী যায়নি কিন্তু। হ্যাঁ, ধরো এর আশপাশে কোষ আছে, এরা ধরো কোষিক নালীর আশপাশে আছে, কিন্তু অনেক দূর দূরান্তে কিন্তু অনেক কোষ আছে যাদের পাশ দিয়ে কোষিক নালীকে কি করছে? যায়নি। বুঝতে পারছো? না যাওয়ার কারণে ওরা তো তাহলে পুষ্টি পাবে না, আবার ওরা তো আর পুষ্টি পাবে না। তাহলে ওই তাদেরকে তো পুষ্টি দিতে হবে, টিস্যু কোষগুলোকে সিক্ত রাখতে হবে। সেজন্য কিন্তু এখানে এরকম ছিদ্র